হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলের গ্রুপ ডি পরীক্ষা 2025-এর জন্য জেনারেল সায়েন্সের ওপর যে মক টেস্টের সিরিজটা আমরা কন্টিনিউ করছিলাম, আজকে তার মক টেস্ট নাম্বার 13। এর আগে আমাদের টোটাল 12টা মক টেস্ট হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত অ্যাটেন্ড করনি তারা ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে অ্যাটেন্ড করতে পারো। তাহলে চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। দেখো, ফিজিক্স থেকে 10টা প্রশ্ন আছে, তার ভেতরে তোমার হচ্ছে নিউমেরিক্যালসগুলো পেছনের দিকে আছে। তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবে যাতে তোমরা নিউমেরিক্যালসগুলো অ্যাটেন্ড করতে পারো। তো দেখো শুরু করি। প্রথম প্রশ্ন কি বলেছে, যে উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে বস্তু ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে রাখলে প্রতিচ্ছবিটা কেমন তৈরি হবে। দেখো, এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, এটাকে কিন্তু আমরা অঙ্কের মাধ্যমেও সলভ করতে পারি, আবার কিন্তু এই যে দর্পণের কোথায় বা লেন্সের কোথায় অবজেক্ট রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে এর কিন্তু একটা চার্ট আছে, ঠিক আছে। তো সেই চার্টটা যদি তোমরা চাও তোমরা আমাকে কমেন্ট করবে, সেই চার্টের ওপর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। এক্ষেত্রে আমরা অ্যান্সারটা করার জন্য নিচে এখানে চার্টটাকে ইনসার্ট করেছি। দেখো, যদি এখানে ভালো করে খেয়াল করো, আমাদের অবজেক্টটাকে কোথায় বলেছে, সবার প্রথমে তো বলেছে লেন্সের ফোকাসটা কত। দেখো, লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য এটা কিন্তু কত সেন্টিমিটারে বলেছে, এটা কিন্তু 20 সেন্টিমিটারে বলেছে। দেখো, এপাশেও কিন্তু 20 আছে, এপাশেও কিন্তু 20 আছে, কিন্তু 20 কেন প্লাসেই নিলাম, তার পেছনের কারণ যে কনভেক্স যে মিরার থাকে বা কনভেক্স যে লেন্স থাকে তার যে ফোকাস দৈর্ঘ্য সেটা কিন্তু পজিটিভে হয়ে থাকে, ঠিক আছে। সেই কারণের জন্য কিন্তু ফোকাস দৈর্ঘ্যটা আমরা কোন পাশে ধরেছি, ফোকাস দৈর্ঘ্যটা কিন্তু এই যে রাইট সাইডে ধরেছি, পজিটিভের সাইডের দিকে ধরেছি। তো ফোকাস দৈর্ঘ্য কোথায় আছে, ফোকাস দৈর্ঘ্য কিন্তু তুমি দেখতে পাচ্ছ, ফোকাস দৈর্ঘ্য আছে কততে না 20 সেন্টিমিটারে। এবার দেখো, অবজেক্ট বলেছে 2 গুণ দূরত্বে আছে, ঠিক আছে। এখানে যদি আমরা দেখি খেয়াল করি তাহলে অবজেক্টটা কি বলেছে, অবজেক্টটা হচ্ছে ফোকাস যে লেন্থ আছে তার থেকে 2 গুণ দূরত্বে আছে। তো যদি আমরা এখানে খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানে তো ফোকাস দেখতে পাচ্ছি 20 সেন্টিমিটারে আছে, আর দেখো এর 2 গুণ মানে কত, এর 2 গুণ মানে হচ্ছে এই পাশে, অর্থাৎ এখানে যে -20 আর এদিকে তোমার +20, মানে এটা সমান সমান ডিস্টেন্সে আছে। আর এখানে দেখো -40 মানে কি, এটা কিন্তু তোমার হচ্ছে 2 গুণ দূরত্বে আছে, ঠিক আছে। তো এখান থেকে এটা কিন্তু 2 গুণ দূরত্বে আছে। তো যদি আমরা 20 সেন্টিমিটারে উত্তল দর্পণের যদি আমরা 20 সেন্টিমিটারের ফোকাস দৈর্ঘ্যের সাথে যদি অবজেক্টটাকে 2t মানে দ্বিগুণ দূরত্বে রাখি, তাহলে তার যে প্রতিবিম্বটা, তার যে প্রতিচ্ছবিটা সেটা কোথায় গঠিত হবে সেটা হচ্ছে কোশ্চেন। দেখো, তোমরা যদি খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পাচ্ছ এই যে রেজগুলো, ঠিক আছে, এটা কোথায় যাচ্ছে, এটা কিন্তু এই বরাবর এইখানে চলে আসছে, আর এই বরাবর এইখানে চলে আসছে, অর্থাৎ এরা কিন্তু অনেক দূরে, মানে একটা কিন্তু কাল্পনিক প্রতিবিম্ব তৈরি করছে, ঠিক আছে। এইখানে মনে করো, এটা মনে করো একটা মোমবাতি, তো কাল্পনিক কিন্তু একটা প্রতিবিম্ব তৈরি করছে আর সোজা প্রতিবিম্ব তৈরি করছে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কাল্পনিক এবং সোজা। মনে রাখবে যে উত্তল দর্পণ আছে সেটা সবসময় কিন্তু কেমন ধরনের প্রতিবিম্ব তৈরি করে, এটা কিন্তু কাল্পনিক এবং সোজা প্রতিবিম্ব তৈরি করে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে। দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে অপটিক্যাল ফাইবারে আলোর কোন প্রক্রিয়ার কারণে চলাচল করে। অপটিক্যাল ফাইবার তোমরা সকলেই দেখেছো, তো অপটিক্যাল ফাইবারে আলোর কোন নীতিটা কাজ করে সেটাই কিন্তু এখানে জিজ্ঞাসা করেছে। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো এক্ষেত্রে এই যে অপটিক্যাল ফাইবার আছে, ঠিক আছে, অপটিক্যাল ফাইবারে কিন্তু যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশান, যেটাকে আমরা টিআইআর বলি, টোটাল ইন্টারনাল রিফ্লেকশান, যেটাতে কিন্তু মরুভূমিতে যে মরীচিকা তৈরি হয় যে পদ্ধতিতে, এখানেও কিন্তু সেই যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশান, যেটাকে বাংলাতে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এই নিয়মেই কিন্তু কি হয়, এই নিয়মেই কিন্তু অপটিক্যাল ফাইবারে যে আলোর যে প্রক্রিয়া, ঠিক আছে, আলোর যে রিফ্লেকশানের যে প্রক্রিয়া সেটা কিন্তু চলে থাকে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে। আজকের পরবর্তী প্রশ্ন, যে ধ্বনির গতি সবথেকে বেশি, এখানে নিম্নলিখিত 4টে অপশনের মধ্যে থেকে সবথেকে বেশি সাউন্ডের যে বেগ সেটা কোথায় দেখতে পাবো, বায়ুতে দেখতে পাবো, জলে দেখতে পাবো, লোহার দণ্ডে দেখতে পাবো, নাকি শূন্যে দেখতে পাবো। দেখো, শূন্য মাধ্যমে তো চলতে পারে না। এইবার ব্যাপারটা হচ্ছে যত বেশি মাধ্যম কঠিন হবে, ঠিক আছে, যত বেশি মাধ্যম কঠিন হবে তত কিন্তু তার মধ্যে দিয়ে শব্দ চলাচলের যে প্রবণতা সেটা কিন্তু বাড়বে, ঠিক আছে। তো এখানে বাদবাকি 3টে অপশনের মধ্যে থেকে সবথেকে কঠিন কোনটা, লোহার দণ্ড। তো লোহার দণ্ডটাই কিন্তু সবথেকে বেশি কী হবে, সবথেকে বেশি কিন্তু ধ্বনির গতিবেগ হবে, তারপরে জলে হবে, তারপরে কিন্তু বায়ুতে হবে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে মানুষের কানের শ্রবণযোগ্য শব্দ তরঙ্গের কম্পাঙ্ক কত, ঠিক আছে। দেখো, এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা কিন্তু তোমাদেরকে আমি আগের দিনও বলেছিলাম, ঠিক আছে। আগের দিন কিন্তু তোমাদের যে অপশান ছিল সেখানে কত ছিল, যে 20 হার্টস থেকে কত হার্টস পর্যন্ত ছিল, 20 হার্টস থেকে কিন্তু 20,000 হার্টস পর্যন্ত ছিল। কিন্তু তোমরা যদি অপশানগুলো দেখো তাহলে কিন্তু কোথাও দেখতে পাবে না 20,000 হার্টস, ঠিক আছে। তার পরিবর্তে কি আছে, তার পরিবর্তে কিন্তু 20K হার্টস, ঠিক আছে। এটা কিন্তু তোমাদেরকে আমি আগের দিন বলে দিয়েছি।
দিয়েছিলাম কে মানে হচ্ছে 100, 20-র সঙ্গে যদি আমরা 100 গুণ করি, ঠিক আছে, কে মানে 1000, সরি, কে মানে হচ্ছে 1000, তো আমরা যদি 20-র সাথে 1000 যোগ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু 20,000 হয়ে যাবে। তো সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি। আচ্ছা, এই যে শব্দের মাত্রা যদি এই সীমার মধ্যে থাকে তাহলে আমরা সেটাকে কেমন সাউন্ড বলি? সেটাকে কিন্তু আমরা শ্রুতিগোচর শব্দ বা অডিয়েবল সাউন্ড বলি। যদি এই 20 হার্টজের থেকে কম হয় সেটাকে কি বলা হয়? সেটাকে কিন্তু ইনফ্রা, ঠিক আছে, ইনফ্রা রেড সাউন্ড বলা হয়। আর যদি 20,000 হার্টজের বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাকে আল্ট্রাসাউন্ড রেজ বলা হয়ে থাকে। নেক্সট দেখব আজকে 6 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে ওহমের সূত্রে এখানে কি নির্দেশ করে। দেখো ওহমের সূত্র সবার প্রথম কি, ওহমের সূত্র কিন্তু এখানটাতে একটা জিনিস কিন্তু মনে রাখবে, এখানে কোনো একটা জিনিস মিসপ্রিন্ট আছে। সবার প্রথমে আমরা ওহমের সূত্রটা বুঝে নিই। দেখো ওহমের সূত্র কিন্তু হচ্ছে V ইকুয়ালস টু I, আর ভি মানে কি? ভি মানে কিন্তু হচ্ছে ভোল্টেজ বা আমরা বিভব পার্থক্য বলতে পারি, যেটা কিন্তু I মানে কি? I মানে কিন্তু হয়ে যাচ্ছে কারেন্ট, ঠিক আছে, আর আর ফর কি? আর ফর কিন্তু হচ্ছে রেজিস্ট্যান্স। তো ওহমের সূত্র কি বলে? যে বিভব পার্থক্য যেটা হয় অর্থাৎ ভি যেটা হয় সেটা কিন্তু কারেন্ট আর যে রেজিস্ট্যান্স থাকে তার কিন্তু গুণফলের সমান হয়। এবার মনে করো এখানে যে কোনো একটা দিয়েছিল যেটা এখানে পড়েনি, প্রিন্টটা হয়নি ঠিক মতো, তো আমরা এখানে তিনটের মানে কি সেটা তো জেনে গেলাম, যে ভি মানে হচ্ছে ভোল্টেজ, আই মানে কারেন্ট, আর আর মানে কি? আর মানে কিন্তু হয়ে যাচ্ছে রেজিস্ট্যান্স। তো এখানে আমরা তিনটেই জেনে গেলাম। তো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার তো এখানে অপশান ওয়াইজ ম্যাচ করবে না, ঠিক আছে, আমি এখানে ভি ধরে নিলাম যে এখানে ভি কি নির্দেশ করে। তো ভি মানে কি? ভি মানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ভোল্টেজ, ঠিক আছে, এটা কিন্তু ওহমের সূত্র, ঠিক আছে। আচ্ছা, ওহমের সূত্রের ক্ষেত্রে একটা ব্যাপার মনে রাখতে হবে, এই যে ফর্মুলাটা আছে এক্ষেত্রে যদি মনে করো আমরা প্রথমে আরকে যদি কনস্ট্যান্ট রাখি তাহলে সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, যে ভি ইকুয়ালস টু আই আর, অর্থাৎ যদি বিভব পার্থক্য বাড়ানো হয় তাহলে কিন্তু যে রোধ যেটা কারেন্ট আছে সেটার কারেন্টের ফ্লো কিন্তু বাড়বে, ঠিক আছে। আবার যদি আমরা আইকে কনস্ট্যান্ট রাখি সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কিন্তু আর ভি এর সমান হবে, অর্থাৎ যত বেশি কিন্তু বিভব পার্থক্য হবে তত বেশি কিন্তু তার রোধটা বাড়বে, ঠিক আছে। নেক্সট দেখব আজকে 7 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে কোন যন্ত্র বিদ্যুৎ প্রবাহ মাপে। তো বিদ্যুৎ প্রবাহ মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয় সেটা হচ্ছে এখানে চেয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যামমিটার, ঠিক আছে। অ্যামমিটারের সাহায্যে আমরা কি করে থাকি? অ্যামমিটারের সাহায্যে কিন্তু আমরা বিদ্যুৎ প্রবাহ বা কারেন্ট মানে বর্তনীতে কতটুকু কারেন্ট আছে সেটা কিন্তু মাপার জন্য এই অ্যামমিটার ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। এবার দেখো এখানে কি আছে? ভোল্টামিটার আছে, ঠিক আছে। ভোল্টামিটার দিয়ে আমরা কি মাপি? ভোল্টামিটার দিয়ে কিন্তু আমরা যে ভোল্টেজ যেটা থাকে, ঠিক আছে, সেটা কিন্তু মাপি। পোটেনশিওমিটার দিয়ে কিন্তু যে পোটেনশিয়াল ডিফারেন্স আছে সেই পোটেনশিয়াল ডিফারেন্স মাপি। আর যে গ্যালভ্যানোমিটার আছে সেই গ্যালভ্যানোমিটার দিয়ে আমরা কি মাপি? গ্যালভ্যানোমিটার দিয়ে কিন্তু কোনো একটা বর্তনীতে একদম সূক্ষ্ম পরিমাণে যে তড়িৎ প্রবাহ হয় সেই তড়িৎ প্রবাহ মাপার জন্য কিন্তু গ্যালভ্যানোমিটার ব্যবহার করা হয়ে থাকে। একদম কম তড়িৎ প্রবাহ, একদম সূক্ষ্ম তড়িৎ প্রবাহ মাপার জন্য কিন্তু এই গ্যালভ্যানোমিটারটা ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট দেখব আজকের 8 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে বিদ্যুতিক শক্তির একক কী, ঠিক আছে। বিদ্যুতিক শক্তি বলেছে কিন্তু, তো এক্ষেত্রে দেখো শক্তি মানে কি? শক্তি মানে কিন্তু এখানে তোমরা হচ্ছে এনার্জি বলতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু অনেকে কি করে? অনেকে কিন্তু ওয়াটকে অ্যান্সার করে, যদিও এটা অপশানে নেই, কিন্তু অপশানে থাকলেও কিন্তু অনেকে ওয়াট অ্যান্সার করে। দেখো শক্তি আর ক্ষমতার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ক্ষমতার যে একক, বৈদ্যুতিক ক্ষমতার যে একক, ক্যাপাসিটির যে একক সেটা কিন্তু ওয়াট, ঠিক আছে। পাওয়ারের যে একক সেটা কিন্তু ওয়াট। আর বৈদ্যুতিক শক্তি বা এনার্জির একক যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার কী হবে? সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জুল, ঠিক আছে। সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জুল। ভোল্ট কিসের একক? আমরা জানি ভোল্ট কিন্তু বিভব পার্থক্যের একক, ওহম হচ্ছে রেজিস্ট্যান্সের একক, আর কুলম কিন্তু হচ্ছে যে ইলেকট্রিক চার্জ আছে সেই ইলেকট্রিক চার্জের একক। নেক্সট দেখব আজকের 9 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে বিকল্প প্রবাহ, ঠিক আছে। বিকল্প প্রবাহ মানে এসি, মানে যেটাকে আমরা অল্টারনেটিং কারেন্ট বলি, ঠিক আছে। তো সেই অল্টারনেটিং কারেন্টে সাধারণত কত ফ্রিকোয়েন্সিতে ভারতে সরবরাহ করা হয়? দেখো এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে কিন্তু এরকম কোশ্চেনই করা হয়েছিল, ঠিক আছে। যে এখানে দেখো এটা কিন্তু সায়েন্সের কোশ্চেন, কিন্তু সায়েন্স প্লাস হচ্ছে সেটার ইমপ্লিমেন্টেশন কিন্তু এখানে দুটোই রয়েছে, ঠিক আছে। যে অল্টারনেটিভ কারেন্টে সাধারণত ভারতে ব্যবহার করা হয়, ঠিক আছে। অল্টারনেটিভ কারেন্ট মানে হচ্ছে যে কারেন্টটা কিন্তু ট্রান্সফরমারের থ্রু হাই ভোল্টেজের কারেন্টকে কিন্তু লো ভোল্টেজের কারেন্টে পরিণত করে দেয়, ঠিক আছে। মনে করো এখানে একটা ট্রান্সফরমার আছে, এটা হচ্ছে তোমার পাওয়ার হাউস, ঠিক আছে, যেখান থেকে তোমার হচ্ছে ইলেকট্রিসিটিটা আসছে, বেশি পরিমাণে আসছে
এখানে একটা ট্রান্সমিটার লাগানো আছে, মনে করো এখান থেকে তোমার হচ্ছে 100 ওয়াটের মনে করো এখান থেকে তোমার হচ্ছে 10,000 ভোল্টের কারেন্ট আসছে। এটাকে কি করছে, এটাকে কিন্তু যে ট্রান্সফরমার আছে সেটা প্রত্যেকটা ইকুয়াল ভাগে কিন্তু ছোটো ভাগে ভাগ করে দিচ্ছে, অর্থাৎ হাই ভোল্টেজের কারেন্টকে কিন্তু লো ভোল্টেজের কারেন্টে কনভার্ট করে দিচ্ছে। তো এক্ষেত্রে ভারতে কত অল্টারনেটিভ কারেন্টের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় সেটা কিন্তু কোশ্চেন করেছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু 50 হার্টজের, ঠিক আছে, 50 হার্টজের কিন্তু অল্টারনেটিভ কারেন্টের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় ভারতে বিদ্যুৎ সরবরাহ করার জন্য। নেক্সট দেখব আজকে 10 নম্বর কোশ্চেন কি বলেছে, যে বিদ্যুৎ পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রনের গতি আসলে কি নির্দেশ করে। বিদ্যুৎ প্রবাহের মধ্যে দিয়ে ইলেকট্রনের যে গতি সেটা আসলে কি নির্দেশ করে, প্রবাহের বেগ নির্দেশ করে, তারপরে ড্রিফট ভেলোসিটি নির্দেশ করে, তারপরে হচ্ছে চার্জ বা ঘনত্ব, নাকি ইলেকট্রোস্ট্যাটিক বল। দেখো আমরা কিন্তু জানি যে একটা তারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রিসিটি পাস হয় আসলে কিন্তু সেই ইলেকট্রিসিটিটা কি, আসলে কিন্তু সেই ইলেকট্রিসিটিটা কিন্তু হয়ে যাচ্ছে যে ইলেকট্রন আছে, ঠিক আছে, তার ভেতরে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের স্রোত, ঠিক আছে। তো এটা কি নির্দেশ করে, তো মনে রাখতে হবে এটা কিন্তু ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে, এটা কিন্তু ড্রিফট ভেলোসিটি নির্দেশ করে থাকে। নেক্সট দেখব আজকের 11তম কোশ্চেন কি বলেছে, দেখো কেমিস্ট্রি থেকে শুরু হচ্ছে এবার, যে আয়নিক বন্ধনে কি ঘটে, ইলেকট্রনের ভাগাভাগি হয়, ইলেকট্রন স্থানান্তর হয়, প্রোটন স্থানান্তর হয়, নাকি নিউট্রনের ভাগাভাগি হয়। তো দেখো এক্ষেত্রে কিন্তু আয়নিক বন্ধনের কথা বলেছে। দেখো আয়নিক বন্ধনের ক্ষেত্রে কি হয়, আয়নিক বন্ধনের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফার হয়, ঠিক আছে, আয়নিক বন্ধনের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনের ট্রান্সফার হয়, ঠিক আছে। আর যে কোভ্যালেন্ট বন্ড থাকে সেই কোভ্যালেন্ট বন্ডে কিন্তু কি হয়, ইলেকট্রনের কিন্তু ভাগাভাগি হয় বা শেয়ারিং হয়, একটা হচ্ছে ট্রান্সফার আর একটা কিন্তু হচ্ছে শেয়ারিং। তো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কী হবে, দেখো আয়নিক বন্ধনের কথা বলেছে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে ইলেকট্রন কিন্তু স্থানান্তর হয় বা ইলেকট্রনের কিন্তু ট্রান্সফার হয়ে থাকে। আচ্ছা আয়নিক বন্ড কাদের মধ্যে ঘটে, একটা নন মেটাল আর একটা মেটালের মধ্যে কিন্তু অলওয়েজ আয়নিক বন্ড ঘটে থাকে, ঠিক আছে। সাধারণত এরা কিন্তু কঠিন অবস্থাতে পাওয়া যায় আর এরা কিন্তু তড়িৎ প্রবাহ করে না কঠিন অবস্থায়, কিন্তু যখন এরা মেল্টিং হয়, যখন এরা অ্যাকুয়াস সলিউশন বা জলের মধ্যে ডোবানো হয় তখন কিন্তু এরা তড়িৎ পরিবহন করে থাকে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 12তম কোশ্চেন, যে সমযোজী বন্ধন কোন মৌলের মধ্যে গঠিত হয়। দেখো এটা কিন্তু তোমাদেরকে একটু আগে বললাম যে যেটা আয়নিক বন্ড যেটা আছে অর্থাৎ সেটা কিন্তু নন মেটাল আর মেটালের মধ্যে হয়, আর যে কোভ্যালেন্ট বন্ড আছে সেটা কিন্তু দুটোই নন মেটাল, ঠিক আছে, দুটোই নন মেটালের মধ্যে যদি যখন কোনো বন্ড তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু সেটা কি হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা একটা সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড গঠিত হয়। তো এখানে দেখতে পাচ্ছি যে অপশান সিতে কি আছে, অধাতুর সাথে অধাতুর যে বন্ধন সেটাকে কিন্তু সমযোজী বন্ধন বলা হয়। এখানে কিন্তু কি হয়, এখানে কিন্তু ইলেকট্রনের শেয়ারিং হয়, ঠিক আছে, এখানে ইলেকট্রনের শেয়ারিং হয়। আর আয়নিক বন্ড যেটা তোমাদেরকে আগে বললাম সেখানে কি হয়, সেখানে কিন্তু ইলেকট্রনের ট্রান্সফার হয়, ঠিক আছে। নেক্সট দেখব আজকে 13তম কোশ্চেন কি বলেছে, যে আধুনিক পর্যায় সারণীতে কোন সূত্র অনুসারে কাজে লাগানো হয়। দেখো আধুনিক পর্যায় সারণীতে কোন সূত্র অনুসারে সাজানো হয়েছে, পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, ভ্যালেন্সি, নাকি ঘনত্ব। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো মডার্ন ডে যে পিরিয়ডিক টেবিল আছে সেই পিরিয়ডিক টেবিলে কিন্তু পারমাণবিক সংখ্যা যেটাকে আমরা অ্যাটমিক নাম্বার বলে থাকি, ঠিক আছে, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা অ্যাটমিক নাম্বার বলে থাকি, সেই অ্যাটমিক নাম্বারের ভিত্তিতে কিন্তু কি হয়েছে মডার্ন ডে পিরিয়ডিক টেবিল বা যেটাকে আমরা আধুনিক পর্যায় সারণী বলি সেটা কিন্তু সাজানো হয়েছে, ঠিক আছে। পারমাণবিক ভর অনুযায়ী কোনটা সাজানো হয়েছিল, পারমাণবিক ভর অনুযায়ী কিন্তু যে ম্যান্ডেলিফের যে হচ্ছে পর্যায় সারণীটা ছিল সেটা কিন্তু সাজানো হয়েছিল পারমাণবিক ভর অনুযায়ী। আচ্ছা এই যে মডার্ন ডে যে পিরিয়ডিক টেবিল বললাম এক্ষেত্রে কতগুলি পর্যায় আর কতগুলি শ্রেণী আছে, দেখো এক্ষেত্রে যদি আমরা পর্যায় দেখি পর্যায় কিন্তু আছে 7টা, আর শ্রেণী কতগুলো আছে, গ্রুপ কতগুলো আছে, গ্রুপ কিন্তু আছে তোমার হচ্ছে 18টা, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা। নেক্সট প্রশ্ন দেখব আজকের 14তম কোশ্চেন কি বলেছে, যে ক্ষার ধাতু পর্যায় সারণীর কোন গ্রুপে থাকে। দেখো পিরিয়ডিক টেবিল থেকে কিন্তু তোমাদের একটা কোশ্চেন আসবে, এটা একদম মেনে নিয়ে চলো, ঠিক আছে, যে পিরিয়ডিক টেবিল থেকে কিন্তু একটা কোশ্চেন তোমাদের দেবেই। তো সেই রকমভাবে দেখো সেরকমভাবে কিন্তু কোশ্চেনগুলোকে সেট করা হয়েছে। পিরিয়ডিক টেবিল থেকে কোশ্চেনটা দেখো কি বলেছে, যে ক্ষার ধাতু পর্যায় সারণীর কোন গ্রুপে থাকে। দেখো আমি যদি পর্যায় সারণীটাকে একটু ছোট করে এখানে আঁকার চেষ্টা করি, ঠিক আছে, পর্যায় সারণীটা কিন্তু তোমার হচ্ছে ঠিক এরকম, আরেকটু যদি এখানটাতে যাই এটা মনে করো কিছু না, আচ্ছা এরকম করে কিন্তু আমাদের পর্যায় সারণীটা আছে, ঠিক আছে, এটা র্যান্ডম এঁকেছি কিন্তু। আচ্ছা এরকম করে কিন্তু গ্রুপ 1, ঠিক আছে, গ্রুপ
গ্রুপ 2, তারপরে গ্রুপ 3, গ্রুপ 4, এইভাবে কিন্তু টোটাল কতগুলো গ্রুপ আছে? টোটাল কিন্তু 18টা গ্রুপ আছে। আচ্ছা, এইবার মনে রাখবে পর্যায় সারণীর যে প্রথম যে গ্রুপটা আছে, অর্থাৎ এই যে গ্রুপটা, এই গ্রুপে যে ধাতুগুলো থাকে হাইড্রোজেনকে বাদ দিয়ে, ঠিক আছে, হাইড্রোজেন কিন্তু নন মেটাল, তাও কিন্তু ওটাকে পর্যায় সারণীর গ্রুপ 1-এ স্থান দেওয়া হয়েছে। তার কারণ কি? তার কারণ হাইড্রোজেন কিন্তু যে মেটালসের মতো কি করে, মেটালসের মতো কিন্তু H+ আয়ন দেয়, ঠিক আছে, একমাত্র হাইড্রোজেনই কিন্তু দেয়। নন মেটাল আমরা কি জানি, নন মেটাল কি করে, নন মেটাল বা অধাতু কিন্তু OH- দেয়, কিন্তু হাইড্রোজেন কিন্তু এক্সেপশন, হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও তোমার হচ্ছে H+ আয়ন দেয়, যেটা জেনারেলি ধাতুদের মধ্যে দেখা যায়। সেই কারণের জন্য কিন্তু এটাকে ধাতুর স্থানে প্লেস করা হয়েছে। তাই হাইড্রোজেনকে বাদ দিয়ে তোমরা যে কটা ধাতু এখানে দেখতে পাবা, কী কী এখানে আছে, এখানে কিন্তু লিথিয়াম আছে, তারপরে সোডিয়াম আছে, তারপর পটাশিয়াম আছে, রুবিডিয়াম আছে। এই যে ধাতুগুলো আছে, অর্থাৎ পর্যায় সারণীর একদম প্রথম গ্রুপে যে ধাতুগুলো আছে, সেগুলোকে কিন্তু কি বলা হয়, সেগুলোকে কিন্তু বলা হয় ক্ষার ধাতু, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব। দেখো নেক্সট প্রশ্নে যাওয়ার আগে বাদবাকিগুলো আমরা একবার দেখে নিই। তো 1 নাম্বারটাকে তো কী বলে, 1 নাম্বারটাকে তো ক্ষার ধাতু বলে দিলাম। আচ্ছা, দ্বিতীয়টাকে কি বলে, দ্বিতীয়টাকে কিন্তু যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু আছে, ঠিক আছে, দ্বিতীয়টাকে কি বলে, দ্বিতীয়টাকে কিন্তু ক্ষারীয় মৃত্তিকা ধাতুর গ্রুপ বলে, অনেক সময় কিন্তু এটাও দিতে পারে। আচ্ছা, 17টাকে কি বলে, 17টাকে কিন্তু বলে তোমার হচ্ছে হ্যালোজেন্স, ঠিক আছে। আর 18 তোমরা সকলেই জানো, এটাকে কিন্তু নোবেল গ্রুপ বা নোবেল গ্যাসের গ্রুপ বা জিরো গ্রুপ বলা হয়ে থাকে। নেক্সট দেখব আজকের 15তম কোশ্চেন কি বলেছে, নিষ্ক্রিয় গ্যাসগুলি কোন রাসায়নিক বিক্রিয়ায় কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তো আমরা সকলেই জানি যে নোবেল গ্যাস যেগুলো থাকে, মানে অর্থাৎ গ্রুপ নাম্বার 18 যে সমস্ত এলিমেন্টগুলো আছে, অর্থাৎ হিলিয়াম, ক্রিপ্টন, তারপরে জেনন, রেডন, তারপরে আর্গন, নিয়ন, এরা কি করে না, এরা কিন্তু কোনো রকম রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এর পেছনে কারণ কি, কারণগুলো দেখো কি বলেছে, এদের আয়নায়ন শক্তি খুব কম, এরা ধাতব, এদের ভ্যালেন্স শেল পূর্ণ, নাকি এদের পারমাণবিক ভর বেশি। দেখো সবার প্রথমে তো আমরা দেখলাম যে এটা যদি আমাদের পিরিয়ডিক টেবিল হয়, তো এটা কোথায় থাকে, এটা 18 নম্বর গ্রুপটা এখানে থাকে। আচ্ছা, বাঁ দিকে কী থাকে, বাঁ দিকে কিন্তু ধাতুগুলো থাকে, আর এই দিকে কিন্তু অধাতুগুলো থাকে। তাই প্রথম যে এখানে যে দেখো এরা ধাতব বলেছে, এটা কিন্তু হবে না, ঠিক আছে। আয়নায়ন শক্তি কি হয়, আয়নায়ন শক্তি খুব কম হয়। দেখো যত আমরা পিরিয়ডিক টেবিলের এই দিকে যাব, অর্থাৎ লেফট টু রাইটে যাব, তত কিন্তু আমরা আয়নাইজেশন যে পাওয়ারটা আছে সেটা কিন্তু বেশি দেখতে পারবো, সেটা কিন্তু মেটালসদের থেকে নন মেটালসদের বেশি হয়। তাই আয়নাইজেশন শক্তি কম, এটাও কিন্তু হবে না। আচ্ছা, 4 নম্বর অপশানটা কি বলেছে, এদের পারমাণবিক ভর বেশি, সেটাও কিন্তু না, পারমাণবিক ভরও কিন্তু এদের বেশি না, ঠিক আছে। এদের পারমাণবিক ভর যতটুকু হওয়া প্রয়োজন ততটুকুই। তাহলে সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এদের যে ভ্যালেন্স শেল আছে, অর্থাৎ যে আউটার মোস্ট শেল আছে, সেই আউটার মোস্ট শেল কিন্তু কমপ্লিট, সেই কারণের জন্য কিন্তু এরা স্টেবল, এরা কিন্তু কোনো রকম রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ফর এক্সাম্পল আমরা দেখি আর্গন। আচ্ছা, আর্গনের পারমাণবিক সংখ্যা কত, 18। যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে পাবো 2, 8 আর 8। সবার প্রথমে তো এখানে এর 3টে শেল আছে, দেখো 3টে শেলের মধ্যে কিন্তু কি দেখতে পাচ্ছ, যে আউটার মোস্ট শেল সেটা কিন্তু 8টা ইলেকট্রন দিয়ে ভরা আছে। আর মনে রাখতে হবে, একমাত্র হাইড্রোজেনকে বাদ দিয়ে যে কোনো এলিমেন্টের লাস্টে যদি 8টা, লাস্ট শেলে যদি 8টা ইলেকট্রন থাকে, তাহলে কিন্তু সেটা স্টেবল হয়ে যায়, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এদের ভ্যালেন্স শেল পূর্ণ থাকে, তাই কিন্তু এরা কোনো রকম রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। নেক্সট দেখব আজকের পরবর্তী প্রশ্ন বায়োলজি থেকে, মানবদেহে অক্সিজেন বহন করে কোন রঞ্জক পদার্থ, এর মধ্যে থেকে কোন রঞ্জক পদার্থটা মানবদেহে অক্সিজেনকে পরিবহন করে, হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, ক্লোরোফিল, নাকি ইনসুলিন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হিমোগ্লোবিন, ঠিক আছে। হিমোগ্লোবিন একটা রঞ্জক পদার্থ, এটা কিন্তু একটা লৌহ গঠিত যৌগ বা আয়রন বেস যৌগ, ঠিক আছে, লৌহ গঠিত একটা যৌগ। আর এই হিমোগ্লোবিনের কাজ কিন্তু কী করা, অক্সিজেনেটেড ব্লাডকে কিন্তু সারা শরীরে পৌঁছে দেওয়া। নেক্সট দেখব আজকে 17তম কোশ্চেন কি বলেছে, হৃদয়ের কোন কক্ষ থেকে অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে যায়, ঠিক আছে, অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে প্রবেশ করে, বাম নিলয়, আচ্ছা তারপরে কি বলেছে, ডান নিলয়, বাম অলিন্দ, নাকি ডান অলিন্দ। আচ্ছা, আমরা সবার প্রথমে হিউম্যান হার্ট সম্পর্কে একটু দেখি। আচ্ছা, মনে করো এটা তোমার হচ্ছে হিউম্যান হার্টের চেম্বার, ঠিক আছে, এখানে আমি র্যান্ডাম আঁকছি, এখানে তো নিশ্চয়ই হার্ট আঁকা সম্ভব না। আর এটা মনে করো হচ্ছে 4টে ভাগ, ওপরের ভাগগুলোকে কি বলে, ওপরের দুটোকে কিন্তু বলা হয় অলিন্দ, ঠিক আছে, কি বলে, ওপরের দুটোকে বলে হচ্ছে অলিন্দ, আর নিচের দুটোকে কি বলে, নিচের দুটোকে কিন্তু বলা হয় নিলয়। আচ্ছা, এটাকে কি বলে, এটাকে কিন্তু বলে হচ্ছে ডান অলিন্দ, বা আমরা বলতে পারি যে রাইট অরিকেল। ইংলিশে কি বলে, ইংলিশে কিন্তু অলিন্দকে বলা হয় অরিকেল। আচ্ছা, এটাকে কি বলে, এটাকে বলে কিন্তু লেফট অরিকেল, অর্থাৎ এটাকে বলে ডান অলিন্দ, এটাকে বলে হচ্ছে বাম অলিন্দ। এটাকে কি বলে, এটাকে কিন্তু বলে হচ্ছে রাইট ভেন্ট্রিকেল। ভেন্ট্রিকেল মানে কি, ভেন্ট্রিকেল মানে কিন্তু হচ্ছে নিলয়, বা এটাকে কিন্তু বলে ডান নিলয়, আর এটা
এটাকে কি বলে, এটাকে কিন্তু বলে হচ্ছে তোমার লেফট ভেন্ট্রিকেল বা বাম নিলয়। আর মনে রাখবে এই বাম নিলয় দিয়েই কিন্তু কি হয়, সমগ্র শরীরে আওর্টা নামে কিন্তু একটা ধমনী আছে, সেই ধমনী দিয়ে, যেটা কিন্তু আমাদের শরীরের সবথেকে বড় ধমনী, সেটা দিয়ে কিন্তু কি হয়, সেটা দিয়ে কিন্তু সমগ্র রক্তটা আমাদের শরীরে পৌঁছে যায় বা অক্সিজেনেটেড যে ব্লাড আছে সেটা কিন্তু সারা দেহে পৌঁছে যায়। তাই সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বাম নিলয়। নেক্সট দেখব 18 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষণের সময় আলোক প্রতিক্রিয়ায় কি কি উৎপন্ন হয়। ঠিক আছে, যে ফটোসিনথেসিস যখন হয় তখন কি কি উৎপন্ন হয়, CO2 এবং জল, তারপরে কি আছে ATP এবং NADPH, গ্লুকোজ সরাসরি, নাকি কি তৈরি হয়, নাকি অক্সিজেন ছাড়া কিছু তৈরি হয় না। দেখো যখন ফটোসিনথেসিসের আলোক প্রক্রিয়া হয় তখন সেখানে কি কি জিনিস তৈরি হয়, তো মনে রাখবে সেখানে কিন্তু সরাসরি গ্লুকোজ, ঠিক আছে, গ্লুকোজ কিন্তু সেখানে তৈরি হয়। গ্লুকোজের ফর্মুলা কি, গ্লুকোজের ফর্মুলা কিন্তু হয়ে যাচ্ছে C6H12O6, এটাকে কিন্তু বলা হয় গ্লুকোজের ফর্মুলা। ঠিক আছে, নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকের 19তম কোশ্চেন, মানুষের ধমনীতে রক্ত প্রবাহ কেমন হয়, উচ্চচাপের অধীনে, নিম্নচাপের অধীনে, শিরার মতো সমান চাপ, নাকি হৃদস্পন্দন ছাড়া নিরবিচ্ছিন্ন। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ধমনীর মধ্যে দিয়ে কেমনভাবে যায়, ধমনীর মধ্যে দিয়ে কিন্তু রক্ত অনেক স্পিডে যায়, ঠিক আছে, উচ্চচাপের অধীনে যায়। সেই কারণের জন্য যদি ধমনী কেটে যায় তাহলে কেমনভাবে রক্ত বেরোয়, তাহলে কিন্তু তোমার হচ্ছে ফিনফিন করে রক্ত বেরোয়, অর্থাৎ স্পার্কেল হয়। মনে করো এটা একটা ধমনী, এরকম কিন্তু রক্তটা চারিদিকে ছেটাবে, ঠিক আছে। কিন্তু যদি শিরা কেটে যায় সেক্ষেত্রে কিন্তু গল গল করে রক্ত বেরোয়, তার কারণ শিরার মধ্যে দিয়ে যে রক্তের স্পিড সেটা কিন্তু অনেক ধীরে ধীরে পৌঁছায়। ঠিক আছে, নেক্সট দেখব আজকের 20তম কোশ্চেন কি বলেছে, উদ্ভিদের পাতায় গ্যাসের আদান প্রদান কোথা দিয়ে হয়, লেন্টিসেল, তারপরে রন্ধ্র, জাইলেম, নাকি ফ্লোয়েম। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, দেখো তুমি যদি এখানে খেয়াল করো উদ্ভিদের পাতায় যে গ্যাসের আদান প্রদান, ঠিক আছে, গ্যাসের আদান প্রদান মানে কি, এখানে যদি তোমার স্টোমাটা থাকতো, ঠিক আছে, যদি এখানে স্টোমাটা থাকতো তাহলে কিন্তু সেটা সঠিক অ্যান্সার হতো। যদিও এই যে লেন্টিসেল আছে এর ভেতরেই কিন্তু স্টোমাটা থাকে, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের কনফিউজ করার জন্য দিয়েছে। তো মনে রাখবে স্টোমাটা বা লেন্টিসেল দিয়ে কিন্তু কি হয়, লেন্টিসেল দিয়েই কিন্তু গ্যাসের আদান প্রদান হয়। অর্থাৎ স্টোমাটা মনে করো এটা গাছের পাতা, এর মধ্যে কিন্তু কি থাকে, স্টোমাটার মধ্যে ছিদ্র থাকে ছোট ছোট, যেগুলো কিন্তু ওপেন হয়ে যায় কিসের জন্য, ওপেন হয়ে যায় তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আসার জন্য, আর খুলে যায় মানে তোমার হচ্ছে দুটো কারণের জন্য ওপেন হয়, একটা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড আসার জন্য, আর একটা কিন্তু অক্সিজেন বেরোনোর জন্য, আরেকটা কাজের জন্য হয় সেটা কিন্তু অতিরিক্ত জল, যেটাকে আমরা ট্রান্সপিরেশন বলি, ঠিক আছে, সেটাকে বাইরে বের করে দেওয়ার জন্য কিন্তু স্টোমাটাকে ওপেন করা হয়। নেক্সট দেখব আজকের 21তম কোশ্চেন কি বলেছে, দেখো নিউমেরিক্যালস বলেছে যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট 2 মিনিটে একটি 10 ওহম রোধে প্রবাহিত হলে কত তাপ উৎপন্ন হবে। আচ্ছা, তাপের প্রভাবে যে তোমার সূত্রটা ছিল তার সেটা কি ছিল, যে H ইকুয়ালস টু, ঠিক আছে, সূত্রটা কি ছিল, এটা কিন্তু তোমাদের আগের দিনও করিয়েছি, যে H ইকুয়ালস টু I² RT, এটা কিন্তু সূত্র, যেখানে আমাদেরকে কি করতে হয়, টাইমকে কিন্তু আমাদেরকে সেকেন্ডে কনভার্ট করে নিতে হয়। তো 1 মিনিটে যদি তোমার 60 সেকেন্ড থাকে তাহলে 2 মিনিটে কত সেকেন্ড থাকবে, 120, এটাকে মনে রাখবে, ঠিক আছে, এটা আমি মুছে ফেলছি। তো এটা এখানে আমি লিখছি যে 120 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এবার আমি কি করব, এখানে লিখছি যে 120 সেকেন্ড। এবার আমাদেরকে জাস্ট ফর্মুলাটা পাতাতে হবে যে H ইকুয়ালস টু I² RT, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের H এখানে রাখছি, I কত বলেছে 5 অ্যাম্পিয়ার, তো 5-এরকে কিন্তু স্কোয়ার করতে হবে, 5 স্কোয়ার করলে কত পাবো 25, ডাইরেক্ট কিন্তু লিখে দিচ্ছি। আর এখানে কত আছে, এখানে কিন্তু আছে 10, আর এখানে আমাদের সময় কত 120, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা যাই, তো যদি আমরা দেখি তাহলে কত হচ্ছে, 25 12 গুণ করলে কত হচ্ছে 25, তো এদিকে 250 আর ওদিকে কিন্তু তোমার হচ্ছে 50, মানে এটা কিন্তু হয়ে যাচ্ছে 300, ঠিক আছে, এটা কিন্তু হয়ে যাচ্ছে 300। আর এখানে কতগুলো শূন্য আছে, এখানে কিন্তু 1 সেকেন্ড, মনে হচ্ছে কোথাও ভুল যাচ্ছে, 1 মিনিট, 25 দুগুণে 50, আর ওই দিক থেকে তোমার হচ্ছে হ্যাঁ ঠিকই তো আছে। আর এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে কিন্তু এখান থেকে একটা জিরো আর এখান থেকে একটা জিরো চলে আসবে, অর্থাৎ 30,000 জুল, এখানে কিন্তু একটা জিরো মিসিং আছে, ঠিক আছে। তো 30,000 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে 30,000 জুল আছে, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। যে 5 অ্যাম্পিয়ারের কারেন্ট 2 মিনিটে যদি 10 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাহলে কত তাপ উৎপন্ন হবে, তো এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে 30,000 জুল, যেটা সেটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে,
আজকের 22তম কোশ্চেন, যে একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি 25 সেন্টিমিটার হয় তাহলে শক্তি কত? দেখো এখানে কিন্তু মিসপ্রিন্ট আছে, এটা শক্তি না, এটা কিন্তু হয়ে যাবে ক্ষমতা। লেন্সের ক্ষমতাকে ডায়াপ্টার এককে প্রকাশ করা হয়, আমরা কিন্তু জানি। আচ্ছা দেখো এক্ষেত্রে কী করতে হয়, এক্ষেত্রে কিন্তু আমাদেরকে সবার প্রথম যেটা করতে হবে সেটা কিন্তু এই ফোকাস দৈর্ঘ্য যেটা আছে এটাকে কিন্তু মিটারে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা এটা 25 সেন্টিমিটারে আছে, যদি আমরা মিটারে কনভার্ট করতে চাই তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? তাহলে কিন্তু 100 দিয়ে ভাগ করতে হবে। তো কত পাচ্ছি আমরা? 0.25 মিটার, এটা কিন্তু আমাদের ফোকাস দৈর্ঘ্য হয়ে যাচ্ছে। এবার ফর্মুলা কি? লেন্সের পাওয়ার বের করার ফর্মুলা কিন্তু হয়ে যাচ্ছে 1 বাই ফোকাল লেন্থ। তো ফোকাল লেন্থ কত পেয়েছি? 0.25 মিটার। এবার ক্যালকুলেশন করো, ওপরে তাহলে কত যোগ হচ্ছে? 100, 25 দিয়ে এটাকে কাটো 4, তো 4 ডায়োপ্টার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 4 ডায়োপ্টার। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে একটি বৈদ্যুতিক বাল্বে 220 ভোল্টে যদি 220 ভোল্ট ও 100 ওয়াট লেখা আছে, এর রোধ কত? তো এটা কিন্তু তোমাদের রিপিটেড কোশ্চেন, এটা আগের দিনই করিয়েছিলাম, এটা কিন্তু তোমাদের জন্য HW থাকবে। এই অঙ্কটার অ্যান্সার কিন্তু তোমরা সবাই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের জন্য HW থাকলো। নেক্সট দেখব আজকের 24তম কোশ্চেন কি বলেছে, যে একটি তরঙ্গের গতি 330 মিটার পার সেকেন্ড এবং তরঙ্গ দৈর্ঘ্য যদি 0.66 মিটার হয় তাহলে কম্পাঙ্ক কত? দেখো এক্ষেত্রে কিন্তু একটা ফর্মুলা আছে, ফর্মুলা তরঙ্গের গতিকে আমরা ভি ধরছি, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা এখানে ল্যামডা ধরছি, আর যে কম্পাঙ্ক সেটাকে ফ্রিকোয়েন্সি বলা হয়, সেটা এফ ধরছি। দেখো তরঙ্গ বেগ বা ভি ইকুয়ালস টু কী হয়? ভি ইকুয়ালস টু কিন্তু ল্যামডা ইন্টু ফ্রিকোয়েন্সি হয়ে থাকে। তো এক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি বের করতে দিয়েছে, তাই আমাদেরকে কী করতে হবে, যেটা ভেলোসিটি আছে সেই ভেলোসিটিকে কত দিয়ে ভাগ করতে হবে? তো দেখো এক্ষেত্রে কিন্তু ভেলোসিটি আমাদের তরঙ্গের গতি বলে দিয়েছে। তো তরঙ্গের গতি আমাদেরকে যদি বলে দেওয়া হয়ে থাকে, তরঙ্গের গতি যদি আমাদেরকে বলে দেয়, তো এক্ষেত্রে আমাদেরকে ভি বাই ল্যামডা করতে হবে, ঠিক আছে? তো এবার আমরা কি করব, এবার আমরা এখানে অঙ্কটাকে পাতাবো। তো এটা আমাদের ফর্মুলাটা আমরা মনে রাখবো। আচ্ছা এবার কি করতে হবে, এবার দেখো এক্ষেত্রে ফর্মুলা দেখলাম যে কি হচ্ছে, কম্পাঙ্ক ইকুয়ালস টু কিন্তু হয়ে যাচ্ছে যে তরঙ্গের গতি আছে সেটা বাই কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য। তো এটা হচ্ছে এখানে 330, আর এখানে কত আছে? 0.66। তো এখান থেকে কি হবে, এখান থেকে কিন্তু দুটো শূন্য ওপরে 100 আকারে যোগ হবে, এটা দিয়ে তুমি এটাকে কাটলে কত হচ্ছে? 5। তো আলটিমেটলি ফ্রিকোয়েন্সি আমাদের কত বেরোচ্ছে? ফ্রিকোয়েন্সি কিন্তু বেরোচ্ছে 500 হার্টজ, ঠিক আছে? এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব আজকের 25তম কোশ্চেন কি বলেছে, যে 200 গ্রাম জলকে যদি 20 সেন্টিগ্রেড থেকে 70 সেন্টিগ্রেডে উত্তপ্ত করলে কত তাপ প্রয়োজন? এর জন্য আমাদেরকে কত তাপ প্রয়োগ করতে হবে? আচ্ছা এইবার দেখো এটা কিন্তু তোমাদেরকে আমি আগেও করেছি সেই সূত্রটা, যেখানে কিন্তু আমাদেরকে যে ভরটা থাকে সেই ভরের সাথে কিন্তু যে সি অর্থাৎ যেটা কনস্ট্যান্ট তাপ থাকে সেটাকে গুণ করতে হয়, আর যে ডিফারেন্স থাকে MCD সেটাকে কিন্তু গুণ করতে হয়। আচ্ছা এক্ষেত্রে দেখো একটা জিনিস মনে রাখবে, যে ভরটা থাকে সেটা কিন্তু অলওয়েজ কেজিতে কনভার্ট করে নিতে হয়। আচ্ছা কেজিতে কনভার্ট করলে কি করতে হবে, যেটা দেয়া আছে তোমার গ্রামে আছে সেটাকে জাস্ট 1000 দিয়ে ভাগ করে দাও। তো 1000 দিয়ে ভাগ করলে এখানে কত হচ্ছে? 0.2 কেজি, এটাকে কিন্তু মনে রাখবে। আচ্ছা এবার যদি ডেটাগুলোকে লিখি, তো আমাদের ফর্মুলা ছিল M ইন্টু সি ইন্টু ডি। আচ্ছা তো এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছি 0.2। তারপরে কত হচ্ছে? সি কত হচ্ছে? সি কিন্তু বলেছে তোমার 1 ক্যালোরি, ঠিক আছে? তো 1 ক্যালোরি এখানে লিখলাম। আচ্ছা আর 1 ক্যালোরি কিন্তু গ্রাম বলেছে, 1 ক্যালোরি কিসে বলেছে? গ্রামে বলেছে। তো গ্রামে যদি তোমার 1 ক্যালোরি হয় তাহলে কেজিতে বার করতে গেলে সেটা কি হবে? কেজিতে বার করতে গেলে কিন্তু সেটাকে 1000 দিয়ে গুণ করতে হবে। তো আলটিমেটলি এখানে আমাদেরকে কত লিখতে হবে? আলটিমেটলি কিন্তু আমাদের 1000 লিখতে হবে, ঠিক আছে? যদি 1 ক্যালোরি পার গ্রাম, ক্যালোরি এখানে 1 ক্যালোরি পার গ্রাম বলেছে, তো আমাদের তো গ্রামে করলে হবে না, আমাদেরকে কিসে করতে হবে? কিলোতে করতে হবে। তার কারণ আমরা যে ইউনিট, যে জলের যে ভর সেটা আমরা কিলোতে বের করে নিয়েছি, সেক্ষেত্রে এটাকেও আমাদেরকে কিন্তু কিসে বের করতে হবে? কিলো ক্যালোরিতে বের করে নিয়েছি আমরা 1000 দিয়ে গুণ করে। আর তারপরে কি আছে? ডিফারেন্সটা কত হচ্ছে? 50। জাস্ট কাটাকুটি করে দাও, হয়ে যাবে। তো এটা দিয়ে এটাকে কাটো, তো কত হচ্ছে? 5 দুগুণে 10, ঠিক আছে? 5 দুগুণে 10। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে অপশান সি, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে পৌঁছায়। যদি ভিডিওটা ভালো লাগে, আবারও বলছি, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, ভিডিওটাকে একটা লাইক করবে। তোমাদের আর কোন বিষয়ে কোন টপিকে স্পেসিফিক ক্লাস প্রয়োজন সেটা আমাকে কমেন্টে জানাবে। আমি কিন্তু তোমাদের প্রয়োজন মতো ক্লাস দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।